বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম ও কলকাতায় আপনারা শুনবেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রচনা টেনিদা আর সিন্ধু ঘটক। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কৌশিক পাত্র, সুব্রত চক্রবর্তী, বিভাস দত্ত, সুদীপ রঞ্জন সাহা এবং অমিত কিরণ বন্দ্যোপাধ্যায়। শব্দগ্রহণ ও সম্পাদনা কৌশিক সোম, আবহ শুভ্র সেনগুপ্ত। গল্প টেনিদা আর সিন্ধু ঘটক। সারাটা দিন দারুণ গরম গেছে। হাড়ি মাংসে যেন আগুনের আলপিন ফুটছিল। এই সন্ধেবেলায় আমি আর টেনিদা গড়ের মাঠে এসে যেন হাঁপ ছেড়ে বেঁচেছি। কেল্লার এধারটা বেশ নিরিবিলি, অল্প অল্প আলো আধারি। গঙ্গা থেকে ঝিরঝিরে ঠান্ডা হাওয়া বইছে। একটা শুকনো ঘাসের শীষ চিবোতে চিবোতে টেনিদা বললে, কি হলো? সব বাজে লাগছে। এমন গরমের ছুটিটা লোকে আরাম করে সিমলা শিলং বেড়াতে যাচ্ছে, আর আমরা এখানে বসে বসে সে বেগুন পোড়া হচ্ছি। বগাস। 1 মণ বরফ কিনে তার উপর শুয়ে থাকলেই পারো। টাকা দে। কিসের টাকা? বরফ কিনবার। আমি টাকা পাবো কোথায়? টাকা যদি দিতে পারবি নে, তাহলে বুদ্ধি জোগাতে বলেছিল কে রে? এদিকে গরমের জ্বালায় আমি ব্যাং পোড়া হয়ে গেলুম, আর উনি বসে বসে ধাসটামো করছেন। এখন গরম আবার কোথায়? কেমন মনোরম রাত, গঙ্গার শীতল বাতাস বইছে, পাতায় পাতায় পড়ে নিশির শিশির। নিশির শিশির? এই দেখ পেলা, ফাজলামের একটা লিমিট আছে। এই জ্যৈষ্ঠী মাসে শিশির? এই দেখা দেখিনি কোথায় তোর শিশির? মারি ল্যাটায় ফেললে তো। এরকম কাঠগোয়ার বেরসিকের কাছে কবিতা টবিতা বলতে যাওয়াই বোকামো। আমি অনেকক্ষণ মাথা টাথা চুলকে শেষে একটু বুদ্ধি বের করে বললুম, আচ্ছা, কালকে সকালে তোমাকে শিশির দেখাবো। মানে সীতারাম ঘোষ স্ট্রিট থেকে শিশিরদাকে ডেকে আনবো। তবে রে, বুদ্ধি করে আগেই সরে গিয়েছিলুম, তাই টেনিদার চাটিটা আমার কানের পাশ দিয়ে বোঁ করে বেরিয়ে গেল। টেনিদা বিরক্ত হয়ে বললে, তুই আজকাল ভারী ওস্তাদ হয়ে গেছিস পেলা। আমি কিন্তু তোকে লাস্ট ওয়ার্নিং দিলুম, ফের যদি গুরুজনের সঙ্গে ইয়ার্কি করবি তাহলে এক ঘুষিতে তোকে ঘুষুড়িতে উড়িয়ে দেবে। ঘুষি দিয়ে ঘুষুড়িতে ওড়ালো? বদমেজাজি হলে কি হয়, টেনিদা গুণের কদর বোঝে। সঙ্গে সঙ্গে একগাল হেসে ফেলল। এটা তো বেশ নতুন শোনালো। এর আগে তো কখনো বলিসনি। আমি চোখ পিটপিট করে কায়দাসে বললুম, আমি আরো অনেক কিছু বলতে পারি, সব একসঙ্গে ফাঁস করি না, স্টকে রেখে দিই। আচ্ছা, এই স্টক থেকে 2-4টে বের কর দেখি। এই ধরো, চাটি দিয়ে চাটগাঁয় পাঠানো, চিমটি কেটে চিমেশপুরে চালান করা। চিমেশপুর? সে আবার কোথায়? ঠিক বলতে পারবো না, তবে আছে কোথাও নিশ্চয়। তোর মুন্ডু। টেনিদা হঠাৎ ভাবুকের মতো ভীষণ গম্ভীর হয়ে গেল। খানিকক্ষণ ড্যাব ড্যাব করে আকাশের তারা টারা দেখলো খুব সম্ভব। তারপরে করুণ স্বরে বললে, ডাক ডাক। কাকে ডাকবো টেনিদা? ভগবানকে? কচু পোড়া খেলে যা। খামোকা ভগবানকে ডাকতে যাবি কেন? আর তোর ডাক শুনতে তো ভগবানের বইই গেছে। ডাক ওই আইসক্রিমওয়ালাকে ডাক। কিন্তু পয়সা কে দেবে? তুই দিবি। একটু আগেই তো 1 মণ বরফের ফরমাস করেছিলি। বোকামির দাম দিতে হলো। আইসক্রিম শেষ করে কাঠিটাকে অনেকক্ষণ ধরে চেটে পুটে পরিষ্কার করে টেনিদা ঘাসের ওপর লম্বা হয়ে শুয়ে পড়তে যাচ্ছে। হঠাৎ আমি হেঁচে ফেললুম। একটা মশা টশা কি যেন আমার নাকের ভেতরে ঢুকতে যাচ্ছিল। এই হাঁচলি যে? হাঁচি পেলে কি করব? হাঁচি পেলো? আমি শুতে যাচ্ছি, ঠিক সেই সময় তুই হাঁচলি। যদি একটা ভালো মন্দ হয়ে যায়, মনে কর এই যদি আমার শেষ শোয়া হয়, যদি শুয়েই আমি হার্ট ফেল করি। অসম্ভব। স্কুল ফাইনালে তুমি এত বেশি হার্ট ফেল করেছো যে সব ফেল প্রুফ হয়ে গেছে।
তবে রে আবার টেনিদা বোধহয় এক চাটিতে আমাকে চাটগাঁয়ে পাঠানোর জন্য উঠে পড়ে বসতে যাচ্ছিল। ঠিক তক্ষুনি ঘটে গেল ব্যাপারটা। কে যেন মোটা গলায় বললে, ওটা কম্বলরাম, গেট আপ, গেট আপ। কে? আমরা দুজনেই একসঙ্গে দারুণভাবে চমকে উঠলুম। দুটো লোক আমাদের দুপাশে দাঁড়িয়ে, একজন তালগাছের মতো রোগা আর ঢ্যাঙা, এই দারুণ গরমেও তার মাথা টাথা সব একটা কালো র্যাপার দিয়ে জড়ানো। আরেকজন ষাঁড়ের মতো জোয়ান, পরনে পেন্টুলুন, গায়ে হাত কাটা গেঞ্জি, তারও নাকের উপর একটা ফুল কাটা রুমাল বাঁধা আছে। এবার সেই রোগা লোকটা হাঁড়ি চাচার মতো চেঁচে গলায় বললে, আর পালাতে পারবে না কম্বলরাম, তোমার সব ওস্তাদি এবার খতম। ওঠো ওঠো বলছি। টেনিদা হাঁকপাক করে উঠে বসেছিল, দাঁত খেঁচিয়ে বললে, এই কে মশাই আপনারা এই গরমের ভেতরে এসে খামোকা কম্বল কম্বল বলে চেঁচাচ্ছেন? এখানে কাঁথা কম্বল বলে কেউ নেই। আমরা কি বলে এই গঙ্গার শীতল সমীর টমির সেবন করছি। এই এখন আমাদের ডিস্টার্ব করবেন না। ও, সোজা আঙ্গুলে ঘি উঠবে না দেখছি। এই, এটা কি দেখেছ? হ্যাঁ, পিস্তল। আলবাত পিস্তল। দেখেছ, আমার হাতেও একটা রয়েছে। এটা দিয়ে কি হয় জানো? দুম করে আওয়াজ বেরোয় আর ধাঁ করে গুলি ছোটে, আর যার গায়ে লাগে সে দেন আন দেয়ার দুনিয়া থেকে কেটে পড়ে। টেনিদার মতো বেপরোয়া লিডারের মুখও শুকিয়ে প্রায় আলু কাবলির মতো হয়ে গেছে। খাঁড়ার মতো লম্বা নাকটা ঝুলে পড়েছে নিচের দিকে। কুক্ষণে বেশ কায়দা করে দুজনে একটা নিরিবিলি জায়গায় বেছে নিয়েছিলুম। আশেপাশের লোকজন কোথাও কেউ নেই। চেঁচিয়ে ডাক ছাড়লে দু পাঁচজন নিশ্চয়ই শুনতে পাবে, কিন্তু আমরা আর তাদের বিশেষ কিছু শোনাতে পারবো না। তার আগেই দুটো পিস্তলের গুলিতে আমাদের দুনিয়া থেকে কেটে পড়তে হবে, একেবারে দেন দেয়ার। আমার সেই ছেলেবেলার পিলেটা আবার যেন নতুন করে লাফাতে শুরু করলো। কানের ভিতরে যেন ঝিঝি পোকারা ঝিঝি করতে লাগলো। নাকের মধ্যে উচ্চিংড়েরা দাঁড়া নেড়ে সুড়সুড়ি দিচ্ছে, এমনি মনে হতে লাগলো। ভীষণ ইচ্ছে করলো আমি অজ্ঞান হয়ে যাই, কিন্তু দুটো পিস্তলের ভয়ে কিছুতেই অজ্ঞান হতে পারলুম না। টেনিদাই আবার সাহস করে বেশ চিনি মাখানো মোলায়েম গলায় তাদের বুঝিয়ে সুঝিয়ে বলতে লাগলো, দেখুন মশাইরা, আপনারা ভীষণ ভুল করছেন। এখানে কম্বল বলে কেউ নেই। কম্বল বলে কাউকে আমরা চিনি না। শীতকালে আমরা কম্বল গায়ে দিই না, লেপের তলায় শুয়ে থাকি। এ হলো আমার বন্ধু পটলডাঙ্গার পেলারাম, আর আমি হচ্ছি শ্রীমান টেনি, মানে মানে কম্বলরাম। পেলারামের বন্ধু কম্বলরাম, রামে রামে মিলে গেছে। যাকে বলে রামে এক রামে দম। শেষের বিটকেল আওয়াজটা বের করলো নাক দিয়ে। হাসলো বলে মনে হলো, আর সেই বিচ্ছিরি হাসিটা শুনে অত দুঃখের ভেতরেও আমার পিত্তি শুদ্ধ জ্বালা করে উঠল। সেই ঢ্যাঙা লোকটা খ্যাচম্যাচ করে বললে, কি মস্করা করছো হে অবলাকান্ত? ফস করে একটা পুলিশ এসে যাবে, তাহলেই কেল্লা ফতে। ওদিকে সিন্ধু ঘটক তখন থেকে খাপ পেতে বসে রয়েছে। কম্বলরামকে নিয়ে তাড়াতাড়ি না ফিরলে আমাদের জ্যান্ত চিবিয়ে খাবে। চলো চলো, ওটো হে কম্বলরাম, আর দেরি নয়, গাড়ি রেডি রয়েছে। রেডি রয়েছে তাতে আর সন্দেহ কি। একটু দূরেই দরজা বন্ধ একটা ঘোড়ার গাড়ি ঠায় দাঁড়িয়ে। বুঝতে পারলুম ওটা কম্বলরামকে অভ্যর্থনা করবার জন্য এসেছে। টেনিদা বললে, দেখুন, বুঝতে পারছেন? থাক থাক, আমাদের আর বোঝাতে হবে না। সিন্ধু ঘটককেই সব বুঝিও না। এবার চলো চলো। বলেই ঢ্যাঙা লোকটা পিস্তলের নল টেনিদার পিছে ঠেকিয়ে দিলে। আর এই অবস্থায় হাত তুলে নির্বিবাদে সুরসুর করে হেঁটে যেতে হয়। গোয়েন্দার গল্পের বইতে এরকমই লেখা আছে। টেনিদা ঠিক তাই করল। আমি সরে পড়বো ভাবছি, দেখি বেঁটে লোকটার পিস্তলের নল আমাকেও খোঁচা দিচ্ছে। এই চলো চলো। বারে, আমাকে কেন? আমি তো কম্বলরাম নই। না, তুমি কম্বলের দোষ কাঁথারাম। তোমাকে ছেড়ে দিই আর তুমি দৌড়ে পুলিশে খবর দাও, আর ওরা গাড়ি ছুটিয়ে আমাদের ধরে ফেলুক। এই চালাকি চলবে না চাঁদ, চলো চলো। চলো। এই অবস্থায়
হেমেন্দ্র কুমারের জয়ন্ত পর্যন্ত চলতে বাধ্য হয়, আমি কোন ছাড়। আমরা চললুম, ঘোড়ার গাড়িতে উঠলুম। গাড়ির দরজা বন্ধ হয়ে গেল, আর গাড়ি গড়গড়িয়ে চলতে শুরু করে দিল। হায় গঙ্গার শীতল সমীর, বেশ বুঝতে পারলুম এই আমাদের 12টা বেজে গেল। গাড়িটা বাজে, একদম লক্কর মার্কা, ঝক্কর ঝক্কর করে যাচ্ছে তো যাচ্ছেই। কোন চুলোয় যে যাচ্ছে বোঝবার জো নেই। সেই চাঁদরেল অবলাকান্ত প্রায় আমাকে চেপটে বসে আছে। ওর নাম যদি অবলাকান্ত হয়, তবে বলেন্দ্রনাথের মানে স্বয়ং সিন্ধু ঘটকের চেহারা যে কেমন হবে কে জানে। দরজা খুলবার জো নেই, এমনকি কথাটি কইবার জো নেই। তিনি একবার বলতে চেষ্টা করেছিল, অমশাই খামোকা ভুল লোককে হয়রান করে। ঢ্যাঙা লোকটা খ্যাঁ খ্যাঁ করে বললে, চাপ চাপ, যাকে তাকে কম্বলরাম ঠাউরে। যাকে তাকে, এমনি খাড়ার মতো নাক, এমনি চেহারা, কম্বলরাম ছাড়া আর কারো হয়? কম্বলরামের কোনো যমজ ভাই নেই, তিনকুলে তার কেউ আছে বলেও তো আমি শুনিনি। ইয়ার কি পেয়েছ? স্যার, দয়া করে যদি পটলডাঙ্গায় একটা খবর দেন। শাট আপ, শাট আপ ইওর পটলডাঙ্গা আলুডাঙ্গা। আর একটা কথা বলেছ কি, এই দেখাচ্ছ আমার হাতে কি পিস্তল, এক গুলিতে ঢিচকাও ঢিচকাও। কাজেই আমরা চুপ করে আছি, যা হওয়ার হয়ে যাক। শুধু থেকে থেকে আমার পেটের ভেতর থেকে কেমন গুড়গুড় করে একটা কান্না উঠে আসছিল। আর কখনো পটলডাঙ্গায় ফিরে যেতে পারবো না, আর কোনোদিন পটল দিয়ে শিঙি মাছের ঝোল খেতে পাবো না। টেনিদার সঙ্গে আড্ডা দিয়েই আমার এই সর্বনাশ হয়ে গেল। মেজদা ঠিকই বলে, ওই টেনিদার চালা হয়েই প্যারাস্রেফ গোল্লায় গেল। আমি তখন বিশ্বাস করিনি, ভাবলুম যে যাই বলুক, টেনিদা একজন সত্যিকারের গ্রেট ম্যান। দু একটা চাটি টাটি লাগায়, জোর করে খাওয়াটাও আদায় করে, কিন্তু আসলে তার মেজাজটা ভীষণ ভালো। বিপদ টিপদ হলে লিডারের মতো বুক ঠুকে সামনে এগিয়ে যায়। কিন্তু সে যে এত মারাত্মক কম্বলরাম হলেও হতে পারে, আর কোথাকার এক বিটকেল সিন্ধু ঘটক তাকে খুঁজে বেড়াচ্ছে, এ জানলে কি তার ত্রিসীমানায় এগোতো। ওদিকে হঠাৎ অবলাকান্ত খ্যাঁক খ্যাঁক করে হেসে উঠল। ঘেটুদা, কি বলছো হে অবলাকান্ত? এটা যে কম্বলরাম তাতে আর কোনো সন্দেহ নেই। তা না হলে এমন ডম্বলরাম হয়? ডম্বলরাম বলে ডম্বলরাম? হ্যাঁ, ভোম্বলরামও বলা যায়। বলেই দুজনে খ্যাঁক খ্যাঁক করে হেসে উঠল। আমরা নিজের জ্বালায় মরছি, কিন্তু ওদের যে কেন এত হাসি পেল সে আমি বুঝতে পারলুম না। জুলজুল করে আমি একবার টেনিদার দিকে চেয়ে দেখলুম। গাড়ির ভেতরে ওকে ভালো দেখতে পাওয়া যাচ্ছিল না, কিন্তু যেটুকু দেখলুম তাতে মনে হলো রাগে ওর দাঁত কিড়মিড় করছে। নিতান্তই দুটো পিস্তল না থাকলে এতক্ষণে একটা কেলেঙ্কারি হয়ে যেত। গাড়িটা চলছে তো চলছে, থামবার নামই নেই। একসময় মনে হলো পিচের রাস্তা ছেড়ে খোয়া ওঠা পথ ধরল, আর থেকে থেকে এক একটা বেয়াড়া ঝাঁকুনিতে পিলে শুদ্ধ নড়ে যেতে লাগলো। এতক্ষণ পথের পাশে গাড়ি টাড়ির আওয়াজ পাচ্ছিলুম, ট্রামের ঘুমটি কানে আসছিল। এখন মনে হলো হঠাৎ যেন সব নিঝুম মেরে গেছে, কোথায় যেন ঝিঁঝিটিঝি ডাকছে। থেকে থেকে পেঁকো গন্ধ বন্ধ গাড়ির ভেতরে এসে ঢুকছে। তার মানে উদ্ধারের শেষ আশাটুকুও গেল। এখন আমরা চলেছি একেবারে সিন্ধু ঘটকের খপ্পরে। কোন পোড়ো বাড়ির পাতালে নিয়ে গিয়ে আমাদের দুম করে গুম করে ফেলবে কে জানে। হঠাৎ ক্যাবলার কথা মনে পড়ে আমার ভারী রাগ হতে লাগলো। ক্যাবলা বলে ওসব গোয়েন্দা গল্প স্রেফ গাঁজা বানিয়ে বানিয়ে লেখা, আমি এক বর্ণ বিশ্বাস করি না। গাড়িটা কাত হয়ে উল্টে পড়তে পড়তে সামলে নিল মনে হয়, কোনো নালা ফালায় নেমে যাচ্ছিল। আমি একেবারে অবলাকান্তর ঘাড়ে গিয়ে পড়লুম। সে বললে, বাবা আর তক্ষুনি টেনিদা বললে, ঘেটু চন্দর, এবার তোমার পিস্তল তো কেড়ে নিয়েছি, আগে তোমার দফা নিকেশ করে ছাড়বো। আমি চমকে উঠলুম।
অন্ধকারে ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু বুঝতে পারলুম গাড়িটা কাত হওয়ার ঝাঁকুনিতে টেনিদা সুযোগ পেয়ে ফস করে ঘেঁটুর পিস্তলটা ছিনিয়ে নিয়েছে। একেই বলে লিডার। কিন্তু অবলাকান্তের হাতে তো পিস্তলটা এখনো রয়েছে। টেনিদা না হয় ঘেঁটুকে ম্যানেজ করলো, কিন্তু অবলাকান্ত যে এক্ষুনি আমায় সাবার করে দেবে। টেনিদা বললে, 1, 2, 3, শিগগির গাড়ির দরজা খোলো, নইলে। আমি তো কাঠ হয়ে বসে আছি, খালি মনে হচ্ছে এখনই আমি গেলুম। এইবারে দুটো পিস্তলের আওয়াজ, ঘেঁটু চন্দর চিত, আমারও বাতচিত চিরতরে ফিনিশ। তারপর রইল টেনিদা আর অবলাকান্ত। কিন্তু সেই মহাযুদ্ধের শেষ অংশটুকু আমি আর দেখতে পাবো না, কারণ আমি ততক্ষণে দুনিয়া থেকে অনেক দূরে সরে পড়েছি। গোয়েন্দা উপন্যাসে এসব জায়গায় একটা দারুণ অবস্থার সৃষ্টি হয়, পড়তে পড়তে লোকের মাথার চুল খাড়া হয়ে যায়। অথচ ঘেঁটু আর অবলাকান্ত হঠাৎ খ্যাঁক খ্যাঁক করে অট্ট হাসি হাসল। টেনিদা কি বলতে যাচ্ছিল, তার আগে অবলাকান্ত বলে, সাবাস কম্বলরাম, সাবাস, তুমি বীর বটে। তোমার বীরত্ব দেখে আমার চন্দ্রগুপ্ত নাটকের পাঠ বলতে ইচ্ছা করছে আলেকজান্ডারের মতো। যাও বীর, মুক্ত তুমি। কিন্তু সে তো আর হাওয়ার জো নেই, কারণ আমরা সিন্ধু ঘটকের আস্তানায় ঢুকে পড়েছি। আর তক্ষুনি চট করে গাড়িটা থেমে গেল। কোচওয়ান ঘর ঘর করে গাড়ির দরজা খুলে দিয়ে বললে, নামো। টেনিদা চেঁচিয়ে উঠল, সাবধান, আমি এক্ষুনি গুলি ছুড়ব বলে দিচ্ছি। আমার হাতে পিস্তল। বলতে বলতেই গাড়ির রোধারটা খুলে অবলাকান্ত টপ করে নেমে গেল। আর ঘেঁটুদা বললে, থাম ছোকরা, বেশি বকিস নি, পিস্তল ফিস্তল ছুড়িয়ার দরকার নেই, নেবে আয়, নেবে আয়। এই নেবে আয়। আর এদিক থেকে অবলাকান্ত এক হ্যাঁচকায় আমাকে নামিয়ে ফেলল। ওদিক থেকে টেনিদা আর ঘেঁটুদা জড়াজড়ি করতে করতে একসঙ্গে কুমড়োর মতো গড়িয়ে পড়ল গাড়ি থেকে। আমি দেখলুম সামনে একটা ভুতুড়ে চেহারার পুরো মতো পুরনো বাড়ি। তার ভাঙা সিঁড়ির সামনে গাড়ি এসে থেমেছে। 4 জন লোক দুটো লণ্ঠন হাতে করে এগিয়ে আসছে আমাদের দিকে। একজন হেঁড়ে গলায় বললে, কি ব্যাপার, কুস্তি লড়ছে কারা? টেনিদা ততক্ষণে ধাঁ করে একটা ল্যাং কষিয়ে ঘেঁটিকে উল্টে ফেলে দিয়েছিল। ঘেঁটু গ্যাঙাতে গ্যাঙাতে উঠে দাঁড়ালো, বললে, তোমরা তো বেশ ভারী লোক। হ্যাঁ, দিব্যি বুঝিয়ে দিলে কম্বলরামটা 1 নম্বরের ভীতু। একটু ভয় দেখালেই ভিড়মে খেয়ে পড়বে। আর এ তো দেখছি সমানেই লড়ে যাচ্ছে। ও বাবা রে, আবার একটা প্যাঁচ কষিয়ে আমার চিৎ করে ফেললে। এক গাদা গোবর টোবর না কিসের মধ্যে যেন ফেলে দিয়েছে। কি গন্ধ, কি গন্ধ। টেনিদা চেঁচিয়ে উঠল, হুঁশিয়ার, আমার হাতে পিস্তল। লোক 4টে থমকে দাঁড়িয়ে মুখ চাচাই করলে। শেষে একজন বললে, পিস্তল? পিস্তল আবার কোত্থেকে এলো হে? দূর তোর পিস্তল। আরে সেই যে কম্বলরামকে ভয় দেখাবো বলে ফিরিওয়ালার কাছ থেকে 2.5 টাকা দিয়ে দুটো কিনেছিলাম না, তারই একটা কেড়ে নিয়ে তখন থেকে শাসাচ্ছে আমাদের। বলেই আমার হাতে নিজের পিস্তলটা জোর করে গুঁজে দিয়ে বললে, ওহে কম্বলরামের দোষ কাঁথারাম, তোমারও গুলি ছড়বার সাজ হচ্ছে না কি বাবা? তাহলে এটা তোমাকে প্রেজেন্ট করলুম। 4 আনার ক্যাপ কিনে নিও, আর সারাদিন বাড়িতে দুম ফটাক করে বাড়ির কাক টাক তাড়িও। ঘেঁটু বললে, কি হে কম্বলরাম, গুলি ছুড়লে না? টেনিদা কিছুক্ষণ ঘুগনি দানার মতো মুখ করে চেয়ে রইল। তারপর খেলনা পিস্তলটা তার হাত থেকে টপ করে পড়ে গেল। সেই হেঁড়ে গলার লোকটা বললে, এখানে দাঁড়িয়ে থেকে আর কতক্ষণ ভ্যারেন্ডা ভাজবে? রাত তো প্রায় 8টা বাজলো। চলো চলো শিগগির। সিন্ধু ঘটক তখন থেকে হাপিত্তেস করে বসে আছে। টেনিদা একবার আমার দিকে তাকালো, আমি টেনিদার দিকে তাকালুম। তারপর কি আর করা যায়, দুজনে সুরসুর করে এগিয়ে চলুম লোকগুলোর সঙ্গে সঙ্গে। কোন আদ্যিকালের একটা রত্তিমার্খা বাড়ি, মানুষজন বিশেষ থাকে ডাকে বলে মনে হলো না। ভাঙাচোরা সব ঘর, কোথাও একটা তেপায়া কিংবা খাটিয়া, কোথাও বা 2-1খানা ধুলো মাখা টেবিল চেয়ার।
দুটো লণ্ঠনের আলোয় ঘরগুলোকে যেমন বিচ্ছিরি তেমনি ভয়ঙ্কর মনে হচ্ছিল। থেকে থেকে মাথার উপর দিয়ে চামচিকে উড়ে যাচ্ছিল। এদিকে একটা সিঁড়ি বেয়ে আমরা ওপরে উঠছি। খুব বাজে মার্কা একটা সিঁড়ি, রেলিং ভাঙা, ধাপগুলো দাঁত বের করে রয়েছে। সিঁড়ি পেরিয়েই সামনে মস্ত একটা ঘর, তার দরজাটা ভেজানো, কিন্তু ভেতর থেকে একটা জোরালো আলো বাইরে এসে পড়েছে। আমরা সেইখানে এসে থমকে দাঁড়ালাম। অবলাকান্ত বেশ মিহি গলায় ডাকল, স্যার, স্যার। ভেতর থেকে ব্যাঙের ডাকের মতো আওয়াজ এলো। কে? স্যার, আমরা সবাই, মানে কম্বলরাম শুদ্ধ এসে গেছে। এসে গেছে? অলরাইট, ভেতরে চলে এসো। অবলাকান্ত দরজাটা খুলে ফেলল আর টেনিদাকে ধাক্কা দিয়ে বললে, যাও যাও, এবার স্যারের সঙ্গে মোকাবেলা করো। সবাই আমরা ঘরে পা দিলুম। বাড়িটা নিচে থেকে যতই খারাপ মনে হোক, এ ঘরটা একেবারে আলাদা। টিমটিমে লণ্ঠন নয়, মেঝেতে শোঁ শোঁ করে একটা পেট্রোম্যাক্স বাতি জ্বলছে। মস্ত ফরাসির ওপর ধপধপে সাদা চাদর বিছানো, সেখানে 3-4টে তাকিয়া, আর একটা তাকিয়ায় হেলান দিয়ে গড়গড়ার নল মুখে পড়ে। কেই নি। কে আর হতে পারে সিন্ধু ঘটক ছাড়া? চেহারা বটে একখানা। হঠাৎ দেখলে মনে হয় বোধহয় স্বপ্ন দেখছি। নিজের কানে চিমটি কেটে পরখ করতে ইচ্ছে করে। একটা লোক যে এমন মোটা হতে পারে, এক পিপে আলকাতরায় ডুব দিয়ে উঠে আসার মতো তার যে গায়ের রং হতে পারে, মন চারেক শরীরের ওপর এত ছোট যে একটা মাথা থাকতে পারে, আর ছোট মাথায় যে আরও ছোট এমন দুটো কুঁতকুঁতে চোখ থাকতে পারে, এ না দেখলে তবু বিশ্বাস করা যায়, কিন্তু দেখলে আর কিছুতেই বিশ্বাস করবার জো নেই। আমি প্রায় চেঁচিয়ে উঠতে যাচ্ছিলুম, দিলা গ্র্যান্ডি মেফিস্টোফেলিস, কিন্তু সামলে নিলুম। আর সিন্ধু ঘটক ব্যাঙের গলায় গ্যাং গ্যাং করে বললে, বসো সব, সিট ডাউন, সিট ডাউন। এমন কায়দা করে বললে যে আমরা যেন সব স্কুলের ছাত্র আর হেডমাস্টার আমাদের বসতে হুকুম দিচ্ছেন। ঘিটুদা কাউমাউ করে বললে, না স্যার, আমি বসতে পারবো না স্যার। এই দেখুন না, কম্বলরামটা আমাকে গোবরের ভেতর ল্যাং মেরে ফেলে দিয়েছে। গায়ে কি বিশ্রী গন্ধ। তুমি একটা থার্ড ক্লাস, আমার ফরাসে গোবর লাগিও না। আগে চান করে এসো, যাও, গেট আউট। আচ্ছা স্যার। ঘেঁটুদা তক্ষুনি সুড়সুড় করে বেরিয়ে গেল। আমরা সবাই তখন ফরাসে বসে পড়েছি। সিন্ধু ঘটক তাকিয়া ছেড়ে পিঠ খাড়া করে উঠে বসল। জিজ্ঞেস করলে, কে কম্বলরাম? কম্বলরাম কে? অবলাকান্ত টেনিদাকে একটা খোঁচা দিয়ে বললে, স্যার, এইটে। আর রোগা চিমটে খাড়া খাড়া কানওয়ালা, ওটা কে? নাম জানি না স্যার, তবে কম্বলরামের দোস্ত কাঁথারাম বোধহয়। শতরঞ্জি রাম হতেও বাধা নেই। শতরঞ্জি রাম হওয়া সম্ভব। অর্ডার, অর্ডার। তারপর কম্বলরাম? দেখুন স্যার, এরা গোড়া থেকেই ভুল করেছে। আমি তো কম্বলরাম নই, আমাদের 7 পুরুষের মধ্যে কেউ কম্বলরাম নেই। আমি হচ্ছি টেনি শর্মা, ওরফে ভজহরি মুখুজ্জে। আর এ হলো পেলারাম, এর ভালো নাম স্বর্ণেন্দু ব্যানার্জি। আমরা পটলডাঙ্গায় থাকি। গরমের জ্বালায় অস্থির হয়ে আমরা গঙ্গার স্নিগ্ধ সমীর সেবন করছিলুম। এই আপনার ঘেটুচন্দর আর অবলাকান্ত গিয়ে আমাদের জোর করে ধরে এনেছে। ওহে অবলাকান্ত। স্যার, এরা কি বলে? বাজে কথা বলছে স্যার। এই কম্বলরামটা না দারুণ খলিফা, তখন থেকে আমাদের সমানে ভোগাচ্ছে জানেন। আপনি ভালো করে দেখুন না স্যার, কম্বলরাম ছাড়া এমন চেহারা কারো হয়?
এমন লম্বা তাগড়াই চেহারা, এমন একখানা মৈনাকের মতো খাঁড়া নাক, এমন তোবড়ানো চোয়াল। আর দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কিন্তু কম্বলরামের নাকের পাশে একটা কালো জড়ুল ছিল, সেটা কোথায়? সঙ্গে সঙ্গে বাকি লোকগুলো সবাই ঝুঁকে পড়ল টেনিদার মুখের ওপর। জড়ুলটা কোথায়? আমি কি কম্বলরাম যে জড়ুল থাকবে? এইবার আপনারাই বলুন তো মশাই, এই দারুণ গ্রীষ্মের সন্ধ্যাবেলায় খামোকা দুটো ভদ্র সন্তানকে হয়রান করে আপনাদের কি লাভ হলো? কিছুক্ষণ সব চুপচাপ। তারপর সিন্ধু ঘটক ডাকল, অবলাকান্ত, বলুন স্যার। এটা কি হলো? আগে অন্ধকারে স্যার ভালো করে ঠাওর পাইনি, কিন্তু আমার মনে হয় স্যার এটাই কম্বলরাম চালাকি করে জরুলটা কোথাও লুকিয়ে রেখেছে। শাট আপ! জরুল কি একটা মার্বেল যে ফস করে লুকিয়ে ফেলা যায়? স্যার যদি অপারেশন করায়? সেটা একটা কথা বটে, কিন্তু অপারেশনের দাগ তো থাকবে। নাও থাকতে পারে স্যার, আজকাল ডাক্তারদের অসাধ্য কাজ কিছু নেই। টেনিদা কি বলতে যাচ্ছিল, হঠাৎ দোরগড়া থেকে কোচওয়ান বললে, হুজুর, আমার একটা নিবেদন আছে। বলে ফেলো পাঁচকড়ি। কম্বলরামকে আমি চিনি স্যার, রোজ বিকেলে মনুমেন্টের নিচে আমরা খৈনি খাই। সে কলকাতায় নাই, আজ দুপুর বেলায় রেলে চেপে তার মামার বাড়ি বাঁকুড়া চলে গেছে। এই 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 এতক্ষণ বলিসনি কেন হতভাগা বুদ্ধু কোথাকার? এই খামোকা আমাদের খাটিয়ে মারলি। এই বলে কি হবে, আমার কথা কেউ তো বিশ্বাস করে না। বলে ভারী নিশ্চিন্ত মনে পাঁচকড়ি হাতের মুঠোয় খৈনি ডলতে লাগলো আর গুনগুনিয়ে গান ধরল, বনে চলে সিয়ারাম পিছে লক্ষ্মণ ভাই, বনে চলে সিয়ারাম। অর্ডার অর্ডার, পাঁচকড়ি, নো সিঙ্গিং নাও। কিন্তু এই পরিস্থিতিতে কি করা যায়? আর বাকি সবাই একসঙ্গে বললে, তাই তো কি করা যায়? কিছুই করবার দরকার নেই স্যার, বেশ রাত হয়েছে, আমাদের তাড়াতাড়ি ছেড়ে দিন, নইলে বাড়ি গিয়ে বকুনি খেতে হবে। হ্যাঁ, হয়েছে। কি হয়েছে? প্ল্যান। কম্বলরাম যখন নেই তখন একে দিয়েই কাজ চালাতে হবে। নাকের নিচে একটা জড়ুল বসিয়ে দিলেই ব্যাস, কেউ আর চিনতে পারবে না। স্যার আমিও তো সেই কথাই বলছিলাম স্যার। হায় হায়, ঘাটে এসে শেষে নৌকো ডুবলো। এতক্ষণ বেশ আরাম বোধ করছিলাম, কিন্তু সিন্ধু ঘটকের কথায় একেবারে ধুক করে নিবে গেল বুক ভরা আশা। টেনিদার দিকে চেয়ে দেখলুম ওর মুখখানা যেন ফজলি আমের মতো লম্বা হয়ে ঝুলে পড়েছে। টেনিদা শেষ চেষ্টা করলো, স্যার আমাদের আর মিথ্যে হ্যারাস করবেন না, ভুল যখন বুঝেইছেন। আচ্ছা ছোকরারা, তোমরা আমাদের কি ভেবেছ বলো দেখি? রাক্ষস খপ করে খেয়ে ফেলবো? ভাবলে অন্যায় হয় না, অন্তত সিন্ধু ঘটকের চেহারা দেখলে সেই রকমই সন্দেহ হয়। এতক্ষণে আমি বললুম, আমরা কিছুই ভাবছি না স্যার, কিন্তু বাড়ি ফিরতে আর দেরি হলে বড়দা আমার কান ধরে। হ্যাঁ ইওর বর্দা, তোমার কান দুটো এমনিতেই বেশ বড় রয়েছে, একটু ছাঁটাই করে দিলে নেহাত মন্দ হবে না। ওসব বাজে কথা রাখো। তোমাদের দিয়ে আজ রাতে আমার একটা মহৎ উদ্দেশ্য সিদ্ধ করতে চাই। যদি সফল হই তোমাদের খুশি করে রিওয়ার্ড দেব। মহৎ উদ্দেশ্য! এইভাবে ভদ্রলোকদের পথ থেকে পাকড়াও করে এনে কোন মহৎ উদ্দেশ্য সিদ্ধ হবে স্যার? চুপ রাও। এই বাড়ির পেছনে একটা পচা ডোবা আছে, তাতে কিলবিল করছে জোঁক। বেশি চালাকি করো তো
দুজনকে আধ ঘন্টা তার মধ্যে চুবিয়ে রাখবো। না না স্যার, না স্যার, না স্যার, জোক নয়, জোক নয়, ওরা খুব বাজে জিনিস। তাহলে আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। কি করতে হবে স্যার? বেশি কিছু নয়, শুধু একজনের পকেট থেকে একটা কৌটো তুলে আনতে হবে। আর সে কাজ কম্বলরাম ছাড়া আর কেউ করতে পারবে না। কিসের কৌটো স্যার? জার্মান সিলভারের। কি আছে তাতে? হিরে, মুক্ত, মানিক, কোহিনূর, নাকি আরো আরো দামি, আরো দুর্মূল্য কোনো দুর্লভ রত্ন? হিরে মুক্ত কোত্থেকে আসবে? অত সস্তা নাকি? তবে কি আছে স্যার কোনো বৈজ্ঞানিক আবিষ্কারের গোপন ফর্মুলা? কৌটোয় কি আছে জানো? নস্যি, 1 নম্বরের কড়া নস্যি। তার দাম 2 পয়সা কি 4 পয়সা। সেই কৌটোর জন্যে? শাট আপ! এর বেশি আর জানতে চেও না এখন। ওই অবলাকান্ত। ইয়েস স্যার। এই নকল কম্বলরামকে এবার নিয়ে যাও। কাঁথারামকেও ছেড়ো না। মেকআপ করে 10 মিনিটের মধ্যে রেডি করে ফেলবে। আচ্ছা স্যার। চলো ব্রাদার, আর দেরি নয়। চলো চলো। যেতে হলো পাশের একটা ছোট ঘরে। সঙ্গে এলো অবলাকান্ত, 5-20 কোচম্যান আর সেই লোকটা। দেখলুম ঘরে একটা আয়না রয়েছে, আর থিয়েটারের সময়ে যেসব রং টং মাখে তাও রয়েছে এক কাদা। এমনকি কয়েকটা পরচুলো, নকল গোঁপ, এসবও আমি দেখতে পেলুম। কিন্তু মানে কি এসবের? টিনিদা বললে, আপনারা কি চান স্যার? মতলব কি আপনাদের? আমাদের মতলব তো সিন্ধু ঘটকের কাছ থেকে শুনেইছ। বলেই লোকটা ফস করে টিনিদার মুখে আঠার মতো কি একটা মাখিয়ে দিলে। তারপর বললে, একটা নস্যির কৌটো পাচার করতে হবে। কার নস্যির কৌটো? বিজয় কুমার। নামজাদা ফিল্ম স্টার বিজয় কুমার? হ্যাঁ, অভিনেতা বিজয় কুমার। শুনে আমি একটা খাবি খেলুম। কি সর্বনাশ! তিনি যে একজন নিদারুণ লোক। তার কত ফিল্ম দেখতে দেখতে আমার মাথার চুল স্রেফ আলপিনের মতো খাড়া হয়ে উঠেছে। ভদ্রলোকের অসাধ্য কাজ নেই। এই সুন্দরবনের জঙ্গলে ধড়াম ধড়াম করে 2 বাঘ আর 3টে কুমির মেরে ফেললেন। আবার কখনো বা ভারী নরম গলায় কি সব বলতে বলতে হল শুদ্ধ সবাইকে কাঁদিয়ে টাঁদিয়ে ফস করে চলে গেলেন। মানে ভদ্রলোক যে কি পারেন না তাই আমার জানা নেই। এরই জন্যে এত কাণ্ড। টিনিদাকে কম্বলরাম আর আমাকে কাঁথারাম সাজানো, এসব ধ্যাসটা আমার মানে কি? লোকগুলো ফসফস করে আটা ফাটা দিয়ে আমার মুখে খানিকটা যাচ্ছে তাই গোঁপদাড়ি লাগিয়ে দিলে। তা থেকে আবার শুটকোমার চামচিকের মতো কিরম বিচ্ছিরি গন্ধ আসছিল। আয়নার দিকে তাকিয়ে নিজের চেহারা দেখে আমার তাক লেগে গেল। ঠিক আমাদের পাড়ার সেই ন্যাদা পাগলার মতো দেখাচ্ছে, যে লোকটা হাঁটু অবধি একটা খাকি শার্ট ঝুলিয়ে, গলায় ছেঁড়া জুতোর মালা পরে, হাতে একটা ভাঙা লাঠি নিয়ে মাঝে মাঝে এই রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করতে চেষ্টা করে। আর টিনিদার মুখ ভর্তি খোঁচা খোঁচা 3-4 দিনের না কামানো দাড়ি, নাকের পাশে ইয়া বড় একটা কটকটে জড়ুল। আমি কাঁথারাম কিংবা ন্যাদা পাগলা যাই হই, টেনিদা যে কম্বলরাম তাতে আমার আর এতটুকু সন্দেহ রইল না। এমনকি এ কথাও মনে হতে লাগলো যে টেনিদা আসলে ছদ্মবেশী কম্বলরাম ছাড়া আর কিছুই নয়। কিন্তু সব মিলিয়ে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? এসব সাজগোজ করে আমরা যাব কোথায়? আর এই রাতে এই পোড়ো বাড়িতে নিশ্চয়ই ফিল্ম স্টার বিজয় কুমার আসবেন না। আর তার পকেটটাই বা পাওয়া যাবে কোথায় যে আমরা ফস করে তা থেকে নস্যির কৌটো লোপাট করে দেব? আমি কাঁচুমাচু মুখ করে বললুম, মানে বিজয় কুমার কোথায় আছেন স্যার? আছে কাছাকাছি কোথাও, সময় হলেই জানতে পারবে। কিন্তু তার পকেট মারবার জন্যে আমাদের ধরে আনা কেন? আমরা ওসব কাজ কোনোদিন করিনি। আমরা ভালো ছেলে, কলেজে পড়ি। থামায় কম্বলরাম, বেশি ফটফট করো না। তোমার গুণের কথা কে না জানে? বলে বিজয় কুমারের খাস চাকর হিসেবে তার পকেট থেকে রোজ পয়সা হাতাওনি তুমি? 2 বার সে তোমায় বলেনি, এ বেটা কম্বল, তোর জ্বালায় আমি আর পারি না, তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা? নেহাত কান্নাকাটি করেছিলে বলে, আর তোমার রান্না মোগলাই কারি না হলে বিজয় কুমারের খাওয়া হয় না বলেই তোমার চাকরিটা থেকে গেছে, বুঝলে?
তুমি বলতে চাও এসব মিথ্যে কথা? হ্যাঁ, কেন বারবার বাজে কথা বলছেন? আমি কম্বলরাম নই। ছিলে না, এতক্ষণ ছিলে না, কিন্তু এখন আর সে কথা বলবার জো নেই। শ্রীমান কম্বলরাম নিজে এসে দাঁড়ালেও এখন ফয়সলা করা শক্ত হবে কে আসল আর কে নকল, বুঝলে হে ছোকরা? আমার হাতের কাজই আলাদা। টালা থেকে টালিগঞ্জ পর্যন্ত যত থিয়েটার হয় তাদের কোনো মেকআপ ম্যান আমার সঙ্গে পাল্লা দিতে পারবে না। তোমাকে যা সাজিয়েছি না, চোখ থাকলে তার কদর বুঝতে। কদর বুঝে আর দরকার নেই। এখন বলুন, আমাদের এই সং সাজিয়ে আপনাদের কি লাভ হচ্ছে? হ্যাঁ, এত কষ্ট করে তোমাকে কম্বলরাম বানালুম আর তুমি বলছো সং। মনে ভারী ব্যথা পেলুম হে ছোকরা, ভারী ব্যথা পেলুম। নাও চলো, এখন সিন্ধু ঘটকের কাছেই চলো, তিনিই বলে দেবেন কি করতে হবে। আমরা ঘরে যেতেই সিন্ধু ঘটক কটমট করে তাকালো আমাদের দিকে। এটা আবার কে? কোন পাগলাগারদ থেকে একে ধরে আনলে? আগে পাগলাগারদের আসামি নয় স্যার, ও হলো কাঁথারাম। ওটাকে সাজাতে গেলে কেন? মানে একটু হাত মক্স করলুম আর কি। দেখি, বাহ, কম্বলরামটা খাসা হয়েছে। হ্যাঁ, নিখুঁত। বলেই সিন্ধু ঘটক উঠে দাঁড়ালো, তারপর এগিয়ে এলো আমাদের দিকে, ঠিক যেন সোর কাটা একটা হাতি দু পায়ে এগিয়ে এলো দুলতে দুলতে। প্রথমেই টিনিদার নাকটা নেড়ে চেড়ে দেখল, তারপর আঙুল নিয়ে জড়ুলটা পরখ করল, তারপর একটা কান ধরে একটু টানলো। কি করছেন কি? এই টিনিদার মুখটা রাগের চোটে ঠিক একটা বেগুনের মতো হয়ে যাচ্ছিল, আমি স্পষ্ট দেখতে পেলাম, কিন্তু কিছু করবার জো নেই। অনেকগুলো লোক রয়েছে চারপাশে। টিনিদা শুধু গোঁ গোঁ করতে লাগলো। কান ধরছেন কেন স্যার? কেন, অপমান হলো নাকি? হ্যাঁ, মজার কথা শুনেছ? কম্বলরামের অপমান হচ্ছে। ঘর শুদ্ধ লোক অমনি একসঙ্গে ঘোঁক ঘোঁক করে হেসে উঠল। সব চাইতে বেশি করে হাসলো ঘেঁটুদা, মানে টেনিদা, যাকে ল্যাং মেরে গোবরের ভেতর ফেলে দিয়েছিল। যাক, আর সময় নষ্ট করার দরকার নেই, এবার অ্যাকশন। সেই বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়লুম আবার। এবার ঘোড়ার গাড়িতে নয়, স্রেফ পায়ে দেলে। আমাদের ঘিরে ঘিরে চললো আরো জনাসাতেক লোক। রাস্তাটা এবড়ো খেবড়ো, দূরে মিটমিটিয়ে আলো জ্বলছে। পথের ধারে কাঁচা ড্রেন, কচুরিপানা, ঝোপ জঙ্গল, কতকগুলো ছাড়া ছাড়া বাড়ি, কয়েকটা ঠেলা গাড়িও পড়ে আছে। দুজন লোক আসছিল, ভাবলাম চেঁচিয়ে উঠি, কিন্তু তক্ষুনি আমার কানের কাছে কে যেন ফ্যাঁস ফ্যাঁস করে বন বেড়ালের মতো বললে, এই ঝগড়া, একেবারে স্পিকটি নট। চেঁচিয়েছিস কি তক্ষুনি মরেছিস। এবারে খেলনা পিস্তল নয়, সঙ্গে ছোড়া আছে, বুঝেছিস? লোক দুটো বোধহয় কুলিটুলি হবে। যেতে যেতে কটমটিয়ে কয়েকবার চেয়ে দেখলো আমাদের দিকে। আমি প্রায় ভাঙা গলায় বলতে যাচ্ছিলাম, বাঁচাও ভাই সব, কিন্তু ছোড়ার ভয়ে নিজের আর্তনাদটা কোঁত করে গিলে ফেলতে হলো। এর মধ্যে টেনিদা একবার আমার হাতে চিমটি কাটলো, যেন বলতে চাইল, হ্যাঁ চুপ করে থাক। হঠাৎ লোকগুলো আরেকটা ছোট রাস্তার সামনে এসে থমকে দাঁড়ালো। একজন সেই রাস্তা বরাবর আঙুল বাড়িয়ে বললে, দেখতে পাচ্ছ? আমরা দেখতে পেলুম। রাস্তাটা বেশি দূর যায়নি, দুপাশে কয়েকটা ঘুমিয়ে পড়া টিনের ঘর রেখে আন্দাজ 200 গজ দূরে থমকে গেছে। সেখানে একটা মস্ত বড় লোহার ফটক, তাতে জোরালো ইলেকট্রিক লাইট জ্বলছে, আর ফটকের মাথার ওপর লেখা রয়েছে জয় মা তারা স্টুডিও। ঘেটুদা বললে, ওখানেই তোমাদের কাজ। হ্যাঁ, এই কাঁথারামকে সঙ্গে নিও। নস্যির কৌটোটা বিজয় কুমারের পকেট থেকে লোপাট করে এর হাতে দেবে, তারপর যেমন গিয়েছিলে শুট করে বেরিয়ে আসবে, ব্যাস, তাহলেই কাজ হাসিল। তারপরেই তোমাদের হাত ভরে প্রাইজ দেবেন সিন্ধু ঘটক। কিন্তু একটা নস্যির কৌটোর জন্যে? আছে আছে, নিদারুণ রহস্য আছে, তা জেনে তোমাদের কোনো দরকার নেই।
এখন যা বলছি তাই করো। সাবধান, স্টুডিওর ভেতরে গিয়ে যদি কোনো কথা ফাঁস করে দাও কিংবা পালাতে চেষ্টা করো তাহলে কিন্তু নিদারুণ বিপদে পড়বে। সিন্ধু ঘটকের নজরে পড়লে একটা পিঁপড়ে পর্যন্ত লুকিয়ে বাঁচতে পারে না। সেটা খেয়াল রেখো। হ্যাঁ হ্যাঁ, খেয়াল থাকবে। আচ্ছা, আমরা সব এখানেই রইলুম। গেটের দারোয়ান বিজয় কুমারের পেয়ারের চাকর কম্বলরামকে চেনে, তোমাকে বাধা দেবে না। আর তুমি কাঁথারামকে নিজের ভাই বলে চালিয়ে দেবে। গেট দিয়ে ঢুকে একটু এগিয়েই দেখবে গুদামের মতো একটা প্রকাণ্ড টিনের ঘর, তার উপর লেখা রয়েছে ইংরেজিতে 2। ওটাই হচ্ছে 2 নম্বর ফ্লোর। ওখানেই বিজয় কুমারের শুটিং হচ্ছে। ফ্লোর শুটিং? এসব আবার কি ব্যাপার? ওখানে আবার গুলি গোলার কোনো ব্যাপার আছে নাকি? আরে না 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 না, ওসব কোনো ঝামেলা নেই। বললুম তো, ফ্লোর হচ্ছে গুদামের মতো এক রকমের ঘর। ওখানে নানা রকম দৃশ্য তৈরি করে সেখানে ফিল্ম তোলা হয়। আর শুটিং হলো গিয়ে ক্যামেরা দিয়ে ছবি তোলা। কাউকে গুলি করার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। বুঝতে পারলুম। আচ্ছা, 2 নম্বর ফ্লোরে না হয় গেলুম, সেখানে না হয় দেখলুম বিজয় কুমারের শুটিং হচ্ছে, তখন কি করব? সুযোগ বুঝে তার কাছে গুটি গুটি এগিয়ে যাবে। সে হয়তো জিজ্ঞেস করবে, কিরে গম্বুলে, দেশে গিয়েই সঙ্গে সঙ্গে চলে এলি যে, আর স্টুডিওতেই বা এলি কেন? উত্তরে তুমি বলবে, কি করব স্যার, দেশের বাড়িতে গিয়েই আপনার সম্পর্কে একটা খারাপ স্বপ্ন দেখলুম, মেজাজ খিঁচড়ে গেল এগে, তাই চলে এলুম। শুনলাম আপনি স্টুডিওতে এসেছেন, তাই দর্শন করে চক্ষু সার্থক করে গেলুম। শুনে বিজয় কুমার হয়তো হেসে বলবে, বেটা তো মহা খলিফা, বলে তোমার পিঠ চাপড়ে দেবে আর একটা টাকা হাতে গুজে দিয়ে বলবে, যা যা কিছু মিষ্টি ফিষ্টি খেয়ে বাড়ি চলে যা, আমার ফিরতে রাত হবে, পারিস তো ভালো দেখে একটা মুরগি রোস্ট করে রাখিস। যখন এই সব কথা বলতে থাকবে তখন সেই ফাঁকে তুমি চট করে তার পকেট থেকে নস্যির ডিবেটা তুলে নেবে। যদি ধরা পড়ে যায়? ধরা পড়ে যায় বলবে, পকেট মারিনি স্যার, একটা পিঁপড়ে উঠেছিল তাই ঝাড়ছিলুম। যদি বিশ্বাস না করে? অভিমান করে বলবে, স্যার আমার কথায় অবিশ্বাস, আমি আরে পোড়ামুখ দেখাবো না, গঙ্গায় ডুবে মরবো। বলতে বলতে কাঁদতে থাকবে। বিজয় কুমার বলবে, কি মুশকিল কি মুশকিল। তখন তার পা জড়িয়ে ধরার কায়দা করে তাকে পটকে দেবে, আর ধাই করে একবার আছাড় যদি খায় আর ভাবতে হবে না, তৎক্ষণাৎ পকেট থেকে, বুঝেছ? বুঝেছি। বেশ, তাহলে এবার এগোচ্ছি। খবরদার কোন রকম চালাকি করতে যেও না কিন্তু, তাহলে আগে জানি মারা পড়বো। সাবাস, ঠিক আছে, এবার এগিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, আগে হ্যাঁ, এগিয়ে চললুম। যাও যাও। আমরা দুজনে গুটি গুটি জয়মাতারা স্টুডিওর দিকে চললুম। ওরা যে কোথায় কোনখানে ভুট করে লুকিয়ে গেল, আমরা পেছন ফিরেও আর দেখতে পেলুম না। আমি চাপা গলায় বললুম, টেনিদা, এই তো সুযোগ। সমানে হু হু করছে কি? আরে এখন ওরা কেউ কোথাও নেই, আমরা মুক্ত, একেবারে বেপরা হয়ে, মানে যাকে বলে উদ্দাম উল্লাসে ছুটে পালাতে পারি এখান থেকে। ফিল্ম স্টুডিও যখন রয়েছে তখন জায়গাটা নিশ্চয়ই টালিগঞ্জ। আমরা যদি জয়মাস্তারা স্টুডিওতে না গিয়ে পাশের খানাখন্দ ভেঙে এখন চোঁচো ছুটতে থাকি, তাহলে এখন এখন বুড়ুবকের মতো বকবক করিস নি পেলা, আমি ভাবছি। কি ভাবছো? সত্যি সত্যি তুমি স্টুডিওতে গিয়ে ফিল্ম স্টার বিজয় কুমারের পকেট মারবে নাকি? শাট আপ! এখন সামনে পুঁদিচ্চেরি। খুব জটিল সমস্যায় পড়লে টেনিদা বরাবর ফরাসিয়া উড়ে থাকে। আমি বললাম, পুঁদিচ্চেরি? সে তো পন্ডিচেরি, এখানে তুমি পন্ডিচেরি পেলে কোথায়? পন্ডিচেরি নয়, আমি বলছিলুম ব্যাপার অত্যন্ত ঘোরালো, বুদ্ধি করতে হবে। আমি বললুম, কখন বুদ্ধি করবে? এদিকে আমাকে আবার এক বিতিকিচ্ছিরি পাগল সাজিয়েছে, মুখে কিচমিচ করছে 7 রাজ্যের দাড়ি, কুটকুটনে আমি তো মারা গেলুম। ওদিকে তুমি আবার চলেছো পকেট মারতে, ধরা পড়লে কিলিয়ে একেবারে কাঁঠাল পাকিয়ে দেবে, তখন চুপ রও। অগত্যা চুপ করতে হলো, আর আমরা একেবারে জয়মাতারা স্টুডিওর গেটের সামনে এসে পৌঁছলুম।
ভয়ে আমার বুক তুরতুর করতে লাগলো। মনে হতে লাগলো একটু পরেই একটা যাচ্ছে তাই কেলেঙ্কারি হয়ে যাবে। স্টুডিওর লোহার ফটক আধ খোলা, পাশে দারোয়ানের ঘর, আর ঘরের বাইরে খালি গায়ে এক হিন্দুস্থানি জাঁতরেল দারোয়ান বসে এক মনে আরও জাঁতরেল গোপজোড়াকে পাকিয়ে চলেছে। টেনিদাকে দেখেই সে একগাল হেসে ফেলল। क्या भैया कमल राम, सब अच्छा है? सब अच्छा है। ये कमल राम, ये तुम्हारे साथ ये पगला कौन है रे? ये पगला नहीं है, ये है हमार छोटा भाई कांथाराम। हैं? कांथाराम? कांथाराम? राम राम सिया राम। राम जी ने दुनिया में कितना अजीब चीजों को पैदा किया है। राम राम। अच्छा चला जाओ, अंदर में जाओ, तुम्हारा बाबू 2 नंबर में शूटिंग में है, वहीं शूटिंग चल रहा है, अंदर चला जाओ। আমরা স্টুডিওর ভেতরে পা দিলুম। চারদিকে গাছপালা, ফুলের বাগান, একটা পরিমার্কা ফোয়ারাও দেখতে পেলুম। আর কত যে আলো জ্বলছে কি বলবো। দেখলুম সব সারি সারি গুদামের মতো উঁচু উঁচু টিনের ঘর, তাদের গায়ে বড় বড় সাদা হরফে 1-2 করে নম্বর লেখা। দেখলুম বড় বড় মোটর ভ্যানে রেডিওর মতো কি সব যন্ত্র নিয়ে কানে হেডফোন লাগিয়ে কারা সব বসে আছে, আর রেডিওর মতো সেই সব যন্ত্রগুলোতে থিয়েটারের পাঠ করার মতো আওয়াজ উঠছে। প্যান্ট পরা লোকজন ব্যস্ত হয়ে এপাশ ওপাশ আসা যাওয়া করছিল, আর মাঝে মাঝে কেউ কেউ তাকিয়ে দেখছিল আমার দিকেও। একজন ফস করে এগিয়ে এসে আমার সামনে দাঁড়িয়ে গেল। দেখি দেখি, বাহ, বেশ চমৎকার মেকআপ হয়েছে তো, চমৎকার। মেকআপ ধরে ফেলেছে? আমার বুকের রক্ত সঙ্গে সঙ্গে জল হয়ে গেল। আমি প্রায় হাউমাউ করে চেঁচিয়ে উঠতে যাচ্ছিলুম, কিন্তু টেনিদা পটাং করে আমাকে চিমটি কাটলো। লোকটা আবার বললে, এক্সট্রা বুঝি? হ্যাঁ স্যার, এক্সট্রা। থিওরেম নয়, প্রবলেম নয়, একদম এক্সট্রা। আর এত বাজে এক্সট্রা যে বলাই যায় না। কম্বল রাম, বিজয় কুমারের সঙ্গে থেকে খুব কথা শিখেছো দেখছি। তা এ কোন বইয়ের এক্সট্রা? আগে জিওমেট্রির 3rd পার্টের। দেখো কম্বল রাম, বিজয় কুমার আদর দিয়ে দিয়ে তোমার মাথাটি একেবারে খেয়েছেন। তুমি আজকাল যাকে যা খুশি তাই বলো। তুমি যদি আমার চাকর হতে না, তাহলে তোমাকে আমি বেশ পিটিয়ে তক্তপোষ করে দিতুম। বলেই হন হন করে সে চলে গেল। আমি ভয় পেয়ে পড়লুম, টেনিদা কি হচ্ছে সব? আরে বেলা, এই তো সবে রগড় জমতে শুরু হয়েছে। চল চল, এবার ঢোকা যাক 2 নম্বর স্টুডিওতে। শুনলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প টেনিদা আর সিন্ধু ঘটক, নিবেদনে বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম ও কলকাতা। বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম ও কলকাতায় আপনারা শুনছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রচনা টেনিদা আর সিন্ধু ঘটক। আজ শুনুন 5ম পর্ব। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কৌশিক পাত্র, সুব্রত চক্রবর্তী, বিভাস দত্ত, সুদীপ রঞ্জন সাহা এবং অমিত কিরণ বন্দ্যোপাধ্যায়। শব্দগ্রহণ ও সম্পাদনা কৌশিক সোম, আবহ শুভ্র সেনগুপ্ত। গল্প টেনিদা আর সিন্ধু ঘটক, 5ম পর্ব। স্টুডিও মানে যে এমনি একখানা এলাহি কাণ্ড, কে ভেবেছিল সে কথা। সামনেই যেন থিয়েটারের ছোট একটা স্টেজ খাটানো রয়েছে, সেখানে ঘর রয়েছে, দাওয়া রয়েছে, কত সব বড় বড় আলো, কত মোটা মোটা ইলেকট্রিকের তার, বনবনিয়ে ঘোরা সব মস্ত মস্ত পাখা। কজন লোক সেই দাওয়াটার উপর আলো ফেলছে। একজন কোট প্যান্ট পরা মোটা মতন লোক বলছে, ঠিক আছে ঠিক আছে। ঢুকে আমরা দুজন স্রেফ হাঁ করে চেয়ে রইলুম। সিনেমা মানে যে এরকম গোলমিলে ব্যাপার তা কে জানতো। কিছুক্ষণ আমরা কোনো কথা বলতে পারলুম না। এক কোনায় দাঁড়িয়ে ট্যাপ ট্যাপ চোখে তাকিয়ে থাকলুম কেবল।
কোত্থেকে আরেকজন গেঞ্জি পরা আর প্যান্ট পরা লোক বাজখাঁই গলায় চেঁচিয়ে উঠল, মনিটর! সঙ্গে সঙ্গে মোটা লোকটা বললে, লাইটস! তার আশপাশ থেকে ওপর থেকে অসংখ্য সার্চ লাইটের মতো আলো সেই তৈরি করা ঘরটার দাওয়ায় এসে পড়ল। মোটা লোকটা বললে, এই 5 নম্বর কাটো, 5 নম্বর কাটো। কার নম্বর আবার কেটে নেবে? এখানে আবার পরীক্ষা হয় নাকি? আমি টেনিদাকে জিজ্ঞেস করলাম। টেনিদা কুট করে আমার কানে একটা চিমটি দিয়ে ফ্যাস ফ্যাস করে বললে, চুপ করে থাক। মোটা লোকটা আবার চেঁচিয়ে বললে, এই কেটেছো 5 নম্বর, 5 নম্বর। একটু উঁচু মতন জায়গা থেকে কে যেন একটা আলোর উপর এক টুকরো পিচবোর্ড ধরে বললে, কেটেছি। গেঞ্জি আর প্যান্ট পরা লোকটা আবার বাজখাঁই গলায় বললে, ডায়লগ! আমাদের পাশ থেকে হাওয়াই শার্ট আর পাজামা পরা বিটে মতন একজন লোক মোটা একটা খাতা বগল দাবা করে এগিয়ে গেল। আর তখনই আমরা রোমাঞ্চিত হয়ে দেখলুম কোত্থেকে শুট করে আলোর মধ্যে এসে দাঁড়ালেন আর কেউ নয়, স্বয়ং বিজয় কুমার। তার পরনে হলুদ জামা, হলুদ কাপড়, যেন ছট পরব সেরে চলে এসেছেন। আমার বুকের ভেতর তখন দূর দূর করে কাঁপছে। এক্ষুনি সেই মুহূর্তে ভয়াবহ লোমহর্ষক ব্যাপার ঘটে যাবে একটা। এত আলো, এত লোকজন, আর তার ভেতর থেকে নস্যির কৌটো লোপাট করা। ধরা তো পড়তেই হবে, আর স্টুডিও শুদ্ধ লোক সেই ফাঁকে আমাদের পিটিয়ে তুলোধনা করে দেবে। আমি দেখলুম বিজয় কুমার সেই পাজামা পরা বেঁটে লোকটার খাতা থেকে কি যেন বিড়বিড় করে পড়ে নিলেন। তারপর বললেন, ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে, যাব। বলেই এগিয়ে এসে ঘরের দাওয়াটায় বসলেন। অমনি যেন শূন্য দিয়ে একটা মাইক্রোফোন নেমে এসে ওর মাথার উপর একটুখানি উপরে থেমে দাঁড়ালো। বিজয় কুমার ভাবে গদগদ হয়ে বলতে লাগলেন, না না না, এই আমার মাটির ঘর, আমার স্মৃতি, আমার স্বপ্ন। এ ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও না। জমিদারের অত্যাচারে যদি আমার প্রাণও যায়, তবু তবু আমি আমার এই ভিটে থেকে কেউ আমাকে তাড়াতে পারবে না, কখনো না। আমি কোথাও যাব না। আমি টেনিদার কানে কানে জিজ্ঞেস করলুম, টেনিদা, রবি ঠাকুরের 2 বিঘা জমি হচ্ছে না? তা হবে। তাহলে বিজয় কুমার নিশ্চয়ই উপেন। কিন্তু আম গাছ কোথায় টেনিদা? পেছনে তো দেখছি 2টো নারকেল গাছ। উপেনের যে নারকেল গাছও ছিল, কই রবি ঠাকুরের কবিতায় তো সে কথা লেখা নেই। বেশি বকিসনি পেলা, ব্যাপার এখন খুব সিরিয়াস, যাকে বলে পুঁদির চেরি। এখন চুপচাপ দাঁড়িয়ে থাক, দেখ না আমি কি করি। ওই বিতিকিচ্ছিরি সিন্ধু ঘটকটাকে যদি ঠান্ডা না করতে পারি, তাহলে আমি পটলডাঙ্গার টেনি শর্মাই নই। এর মধ্যেই দেখি বিজয় কুমার বলাটলা শেষ করে একখানা রুমাল দিয়ে চোখ মুছছেন। গেঞ্জি আর প্যান্ট পরা মোটা লোকটা আকাশে মুখ তুলে চাঁচা গলায় চেঁচিয়ে উঠেছে, সাউন্ড! হাউ ইজ দ্যাট? আর যেন আকাশবাণীর মতো কার মিহি সুর ভেসে আসছে, ওকে ওকে। বিজয় কুমার দাওয়া ছেড়ে উঠে পড়তেই টেনিদা আমার কানে কানে বললে, পেলা, স্টেডি। আর বলেই ছুটে গেল বিজয় কুমারের দিকে। স্যার, স্যার। বিজয় কুমার ভীষণ চমকে বললে, আরে কম্বল রামজি, তুই না 1 মাসের জন্য দেশে গিয়েছিলি? কি ব্যাপার, হঠাৎ ফিরে এলি যে? আর স্টুডিওতে এলি বা কেন হঠাৎ? কি দরকার? স্যার, আমি কম্বলরাম নই। তবে তবে কি ভম্বলরাম? কোথাও থেকে সিদ্ধি ফিদ্ধি খেয়ে আসিসনি তো? যা যা, শিগগির বাড়ি যা। আর শোন, আমার জন্য ভালো একটা মুরগির রোস্ট বানিয়ে রাখিস। রাত 12টা নাগাদ আমি ফিরবো, কেমন? আমার কথা শুনুন স্যার, আপনার ঘোর বিপদ। হ্যাঁ, ঘোর বিপদ? কি বকছিস কম্বলরাম? আবার বলছি আপনাকে, আমি কম্বলরাম নই, আমি হচ্ছি পটলডাঙ্গার টেনিরাম, ভালো নাম ভজহরি মুখুজ্জে। আর বলেই টেনিদা এক টানে গাল থেকে জড়ুলটা খুলে ফেলল। এই দেখছেন? কি হচ্ছে, কি হচ্ছে, কি সর্বনাশ সব, কি হচ্ছে সব? স্টুডিওতে হইচই পড়ে গেল। কি হয়েছে? আরে কম্বলরাম ওর গাল থেকে জড়ুলখানা তুলে ফেলেছে। সে গেঞ্জি আর প্যান্ট পরা মোটা ভদ্রলোক সোজা ছুটে গেলেন টেনিদার দিকে। হোয়াট? জড়ুল খুলে ফেলেছে? জড়ুল কি কখনো খোলা যায় নাকি? আরো বিশেষ করে কম্বলরামের জড়ুল? ইম্পসিবল, ইম্পসিবল। এই 3rd টাইম বলছি, আমি কম্বলরাম নই। লেপরাম, জাজিম রাম, মশারি রাম, তোষক রাম, এমনি রামে রামে কোনো রামই নই। আমি হচ্ছি পটলডাঙ্গার ভজহরি মুখুজ্জে। দুনিয়া শুদ্ধ লোক আমাকে এতটা কাল টেনি শর্মা বলে জানে। ও মাই গড।
বিজয় কুমার কেমন ভাঙা গলায় বললে, হ্যাঁ, তাহলে তাহলে কম্বল রামের ছদ্মবেশ ধরার মানে কি? নিশ্চয়ই একটা বদ মতলব রয়েছে। খুব সম্ভবত আমাকে লোপাট করবার চেষ্টা, তাই তো? তারপর তারপর কোথাও বা লুকিয়ে রেখে একেবারে 1,00,000 টাকার মুক্তিপণ চেয়ে চিঠি দেবে আমার বাড়িতে। হ্যাঁ, সিনেমার অমন দুর্ধর্ষ বেপরোয়া নায়ক বিজয় কুমার হঠাৎ যেন কেমন চামচিকের মতো শুটকো হয়ে গেলেন আর চি চি করে বলতে লাগলেন, ও গেলুম আমি গেলুম। এরপর খুন, পুলিশ, ডাকাত, অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড, সৎকার সমিতি, মরার খাটিয়া, হরিসংকীর্তনের দল। সাইলেন্স! আর সেই নিদারুণ হুঙ্কারে স্টুডিও শুদ্ধ লোক কেমন যেন ভেবড়ে গিয়ে থমকে দাঁড়ালো। সমবেত ভদ্র মহোদয়গণ, আপনারা মিথ্যে বিচলিত হবেন না। আমি ডাকাত নই, অত্যন্ত নিরীহ ভদ্র সন্তান। পুলিশ যদি ডাকতেই হয় তাহলে ডেকে সিন্ধু ঘটক গ্রেপ্তার করবার জন্য ব্যবস্থা করুন। সেই আমাদের পাঠিয়েছে বিজয় কুমারের পকেট থেকে নস্যির কৌটো। আর বলতে হলো না। সিন্ধু ঘটক বলতেই সেই মোটা ভদ্রলোক ওহ মাই গড, গেলো মাই গড বলেই একটা সোফার ওপর চিৎপাত হয়ে পড়লেন। আর নস্যির কৌটো শুনেই বিজয় কুমার গলা ফাটিয়ে আর্তনাদ করলেন, প্যাক আপ, প্যাক আপ। মোটা ভদ্রলোক তড়াক করে লাফিয়ে উঠলেন সোফা থেকে, তেড়ে গেলেন বিজয় কুমারের দিকে। যখনই শুনেছি সিন্ধু ঘটক তখনই জানি একটা কেলেঙ্কারি আজ হবে, কিন্তু প্যাক আপ তো চলবে না, আজ শুটিং হবেই। না, কোনো শুটিং হবে না। ওই অযাত্রা নাম শুনবার পরে আমি কিছুতেই কাজ করব না আজ। আমার কন্ট্রাক্ট খারিজ করে দিন। খারিজ করে দিন মানে? খারিজ করলেই হলো? পয়সা লাগে না? না, যেই শুনেছি সিন্ধু ঘটক আমারও মাথায় খুন চেপে গেছে। আমি 1, 2, 3 10 পর্যন্ত গুনতে রাজি আছি। এর মধ্যে যদি আপনি ক্যামেরার সামনে গিয়ে না দাঁড়ান তাহলে সত্যিই কিন্তু আজকে একটা খুনোখুনি হয়ে যাবে। কি? আমাকে ভয় দেখানো? খুনোখুনি হয়ে যাবে? বেশ, চলে আয় এদিকে, চলে আয়। এক ঘুষিতে তোর দাঁত না উপড়ে ফেলেছি তো। বটে, দাঁত উপড়ে দেবে? আমাকে তুই তো করি? হ্যাঁ, ফিল্ম স্টার হয়েছেন, তারকা। যদি এক চড়ে আজ তোকে জোনাকি বানিয়ে দিতে পারি, দাঁড়া। এই এদিকে আমি হাঁ করে ব্যাপারটা দেখছিলাম, আর আমার মাথার ভেতরে সব যেন কিরকম তালগোল পাকিয়ে যাচ্ছিল। কিন্তু মোটা লোকটা ঝাঁপিয়ে এগিয়ে আসতেই কেলেঙ্কারির চরম। ঘর ভর্তি ইলেকট্রিকের সরু মোটা তার ছড়িয়েছিল। লোকটার পায়ে একটা তার জড়িয়ে গেল, অমনি দুরুম করে আছাড় খেল। একটা আলো আছড়ে পড়ল তার সঙ্গে। তক্ষুনি দুম ফটাস, কোথা থেকে যেন কি ঘটে গেল, আর স্টুডিও জুড়ে একেবারে অথই অন্ধকার। তার মধ্যে আকাশ ফাটানো চিৎকার উঠতে লাগলো, চোর, ডাকাত, খুন, অ্যাম্বুলেন্স, সৎকার সমিতি, হরিসংকীর্তন, মরার খাটিয়া। আর সেই অন্ধকারে কে যেন কাকে জাপটে ধরলো, দমদাম করে কিলোতে লাগলো। টেনিদা টকাত করে আমার কানে একটা চিমটি দিয়ে বললে, বেলা, এবার কুইক। কিসের কুইক আর বলতে হলো না। সেই অন্ধকারের মধ্যে টেনে দৌড় লাগালাম দুজনে। জয়মা তারা স্টুডিওর বাইরে বাগানেও সব আলো নিভে গেছে। গেটে যে দারোয়ান বসেছিল সে কখন গোলমাল শুনে ভেতরে ছুটে এসেছে। আমরা খোলা দরজা দিয়ে বাইরে গেলুম। তারপর ঢুকবার সময় ডান দিকে যে পালানোর রাস্তা দেখেছিলাম তাই দিয়ে আরো অনেকখানি দৌড়ে দেখি সামনে একটা বড় রাস্তা। কিন্তু সিন্ধু ঘটক, তার দলবল না, কেউ কোথাও নেই। শুধু একটু দূরে মিটার তুলে একটা ট্যাক্সি দাঁড়িয়ে, আর তাতে বসে মস্ত গালপাট্টা দাঁড়িয়েওয়ালা এক শিখ ড্রাইভার এক মনে ঝিমোচ্ছে। টেনিদা বললে, ভগবান আছে পেলা। আর আমাদের পায়কে সর্দারজি, এ সর্দারজি। সর্দারজি চোখ মেলে উঠে বসে ঘুম ভাঙা জড়ানো গলায় বললে, क्या हुआ? अब भाड़ा जाएगा? अरे काहे नहीं जाएगा, मीटर तो खड़ा है। तब चलिए बहुत जल्दी। कहाँ चलना है? कहाँ? पटोल डांगा, पटोल डांगा। अच्छा ठीक है, बैठिए। গাড়ি ছুটল। একটু পরেই দেখলুম আমরা রসা রোডে এসে পড়েছি। তখনও পথে সমানে লোক চলছে, ট্রাম যাচ্ছে, বাস ছুটছে। আমি তখনও হাঁপাচ্ছি। বললুম, এই
টেনিদা, তাহলে সত্যি সিন্ধুকটুকে হাত থেকে বেঁচে গেলাম আমরা? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। কিন্তু ব্যাপার কি টেনিদা, হঠাৎ গেঞ্জি পরা ওই মোটা লোকটা অত চটে গেল কেন? আর নস্যির কৌটোর কথা শুনেই বা বিজয় কুমার? এই চুলোয় যাক, পড়ে মরুক তোর সিন্ধু ঘটক, আর জমের বাড়ি যাক তোর ওই বিজয় কুমার। এখন ঘরের ছেলে ঘরে ফিরতে পারলে বাঁচি আমরা দুজনে। আমাদের নিয়ে গাড়ি যখন পটলডাঙ্গার মোড়ে এসে থামলো, তখন মহাবীরের পানের দোকানের ঘড়িতে দেখি ঠিক 10টা বাজতে 8 মিনিট। মাত্র 3 ঘন্টা। 3 ঘন্টার মধ্যে এত কাণ্ড, একেবারে রহস্যের খাসমহল। কিন্তু তখনও কিছু বাকি ছিল। টেনিদা বললে, আয় আয় পেলাল, নাপ নাপ নাপ। সর্দারজি, কেতনা হুয়া? পরিষ্কার বাংলায় সর্দারজি বললে, পয়সা লাগবে না, বাড়ি চলে যাও। সে কি? হঠাৎ সর্দারজি হা হা করে হেসে উঠল, এক টানে দাড়ি খুলে ফেলে বললে, চিনতে পারছ? আমরা লাফিয়ে সরে গেলুম। টেনিদার মুখ থেকে বেরোলো, ডি লা গ্র্যান্ডি মেফিস্টোফেলিস। সর্দারজি আর কেউ নয়, স্বয়ং সেই অবলাকান্ত, সেই মেফিস্টোফেলিসদের একজন। আবার একবার সেই অট্টহাসি, তারপরেই তীর বেগে ট্যাক্সিটা শিয়ালদার দিকে ছুটে চলল। আমি বুদ্ধি করে নম্বরটা পড়তে চেষ্টা করলুম, কিন্তু পড়া গেল না। একরাশ নীল ধোঁয়া বেরিয়ে গাড়ির পেছনের নম্বর টম্বর সব ঢেকে দিয়েছে। শুনলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প টেনিদা আর সিন্ধু ঘটক, নিবেদনে বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম ও কলকাতা। বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম ও কলকাতায় আপনারা শুনছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রচনা টেনিদা আর সিন্ধু ঘটক। আজ শুনুন ষষ্ঠ এবং অন্তিম পর্ব। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কৌশিক পাত্র, সুব্রত চক্রবর্তী, বিভাস দত্ত, সুদীপ রঞ্জন সাহা এবং অমিত কিরণ বন্দ্যোপাধ্যায়। শব্দগ্রহণ ও সম্পাদনা কৌশিক সোম, আবহ শুভ্র সেনগুপ্ত। গল্প টেনিদা আর সিন্ধু ঘটক, ষষ্ঠ এবং অন্তিম পর্ব। সিনেমা দেখতে গিয়েছিলাম। বেশ ভালো একটা উপদেশপূর্ণ ইংরেজি বই। এই সব বলে টলে তো কোনো মতে বাড়ির বকুনির হাত থেকে রেহাই পাওয়া গেল, কিন্তু মেজাজ ভীষণ খারাপ হয়ে রইল। বলতে ভুলে গেছি, গাড়িতে বসেই মুখের রংটংগুলো ঘষে টষে তুলে ফেলেছিলাম, আর বাড়িতে ঢুকেই সোজা বাথরুমে ঢুকে একদম সাফসুফ হয়ে নিয়েছিলাম। ভাগ্যিস অত রাতে কারো ভালো করে নজরে পড়েনি, নইলে শেষ পর্যন্ত একটা কেলেঙ্কারি হয়ে যেত। কিন্তু ব্যাপারটা কি হলো? কেন আমাদের অমন করে ধরে নিয়ে গেল সিন্ধু ঘটক? কেন এবার মুখে রং মেখে সং সাজালো? আর জয়মাতারা স্টুডিওর ভেতরেই বা এত সব কাণ্ড কেন ঘটে গেল? সেসবের কোনো মানেই বোঝা যাচ্ছে না। আরও বোঝা যাচ্ছে না দাড়ি লাগিয়ে অবলাকান্ত কেনই বা আমাদের বিনে পয়সায় পৌঁছে দিলে। আমরা বিজয় কুমারের নস্যির কৌটো লোপাট না করেই পালিয়ে এসেছি জেনেও হাতে পেয়েও সে আমাদের ধরে নিয়ে গিয়ে গুম করল না কেন? ভীষণ গোলমেলে সব ব্যাপার। সকালে বসে বসে এইসব যতই ভাবছি ততই আমার চাঁদের ওপরটা সুরসুর করছে, গলার ভেতরটা কুটকুট করছে, কানের মাঝপথে কটকট করছে, আর নাকের দুপাশে সুরসুর করছে। ভেবে চিন্তে থই না পেয়ে শেষে মনের দুঃখে আমি সত্যেন দত্তের লেখা বিখ্যাত সেই ভুবনের গানটা গাইতে শুরু করলুম। ভুবন নামেতে বেদড়া বালক, তার ছিল এক মাসি। আহা ভুবনের দোষ দেখে দেখি তো না সে মাসি সর্বনাশী। শেষে কলা চুরি মূলো চুরি করে বাড়ে ভুবনের আসকারা। চোর হতে পাকা ডাকাত হলো সে ব্যবসা মানুষ মারা। এই পর্যন্ত বেশ করুণ গলায় গিয়েছি, এমন সময় হঠাৎ তেতলা থেকে এসা মোটা ডাক্তারি বই হাতে নিয়ে মেজদা তেড়ে নেমে এলো। এই পেলা, এই পেলা,
কি হচ্ছে সব সকালবেলায়? গান গাইছি। হ্যাঁ, এরই নাম গান? হ্যাঁ, এ তো দেখছি একেবারে স্টেইন গান। মানে স্বর্গে মা সরস্বতীর গায়ে পর্যন্ত গিয়ে গোলা লাগবে। তুমি তো ডাক্তার, গানের কি জানো? এর শেষটা যদি শোনো আরো করুন। বলেই আবার টেবিল বাজিয়ে শুরু করেছি। ধরা পড়ে গেল বিচার হইল ভুবনের হবে ফাঁসি, হাউ হাউ করে লাল মুড়ি বেঁধে ছুটে এলো তার মাসি। অমনি বেরসিক মেজদা ধাই করে ডাক্তারি বইয়ের এক ঘা আমার পিঠে বসিয়ে দিলে, বিচ্ছিরি রকম দাঁত খিঁচিয়ে বললে, আরে যা খেলে কচু পোড়া, মাথা ধরিয়ে দিলি তো। লেখা নেই পড়া নেই, বসে বসে ষাঁড়ের মতো চেঁচাচ্ছে। বারে, এই তো সব আমাদের স্কুল সামার ভ্যাকেশন শুরু হলো, এখনই পড়বো। ও, পড়বে না তো বেরো, বেরো, রাস্তায় গিয়ে চেঁচাও। আমি গাঁ গাঁ করে বেরিয়ে এলুম রাস্তায়। এসব বেরসিকদের কাছে সঙ্গীত চর্চা না করে আমি বরং চাটুর্যদের রকে বসে পটলডাঙ্গার নেড়ি কুকুরগুলোকেই গান শোনাবো। কিন্তু গান আর গাইতে হলো না। তার আগেই দেখি টেনিদা হন হন করে আসছে। আমায় দেখি ব্যতিব্যস্ত হয়ে বললে, এই পেলা পেলা পেলা, কুইক কুইক, এই তোর কাছেই যাচ্ছিলুম, চটপট চলে আয়। আর কি হলো? সিন্ধু ঘটক। হ্যাঁ, সিন্ধু ঘটক কোথায়? আরে আমাদের বাড়িতে বৈঠকখানায় বসে আছে। হ্যাঁ। তক্ষুনি দুচোখ কপালে তুলে আমি প্রায় রাস্তার মধ্যেই ধপাস করে পড়তে যাচ্ছিলাম। টেনিদা খপ করে আমাকে ধরে ফেললো। এই দাঁড়া না, এক্ষুনি ঘাবড়াচ্ছিস কেন? চলে আয়, চলে আয়, আমার সঙ্গে চলে আয়। চলেই এলুম। বুকের ভেতরটা হাঁকপাঁক করছিল। কিন্তু এই বেলা 9:30টার সময় টেনিদার বাড়ির বৈঠকখানায় বসে সিন্ধু ঘটক আমাদের কি আর করবে? কিংবা এসব মারাত্মক লক্ষ্যে কিছু বিশ্বাস নেই। রামহরি বটব্যাল কিংবা যদুনন্দনাঢ্যের গোয়েন্দা উপন্যাসে দিনে দুপুরেই যে কত বড় দুর্ধর্ষ ব্যাপার স্যাপার ঘটে যায় সে তো আমার আর অজানা নেই। আমি আরেকবার ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলুম, আচ্ছা টেনিদা, সঙ্গে দস্যু দল, মারাত্মক অস্ত্রশস্ত্র? আরে না না, কিছু না কিছু না, একেবারে একা। পুলিশে খবর দিয়েছ? আহা, কিচ্ছু দরকার নেই, তুই আয় না। জয় মা তারা বলতে গিয়ে সেই অলক্ষণে স্টুডিওটাকে মনে পড়ে গেল। সামলে নিয়ে বললুম, জয় মা কালী। আর ঢুকে পড়লুম টেনিদাদের বাড়িতে। আর ঢুকেই দেখি চেয়ারে বসে সিন্ধু ঘটক। সেই চেহারা নেই, গায়ে মুগার পাঞ্জাবি, হাতে গোটা কয়েক আংটি, এক মুখ হাসি। বললে, এসো পেলারাম, এসো, তোমার জন্যই বসে আছি। আমি হাঁ করে কিছুক্ষণ চেয়ে রইলুম। তারপর ভয়টা কেটে গেলে জিজ্ঞেস করলুম, আপনি আপনি কে? আমার নাম হরিকিঙ্কর ভরচৌধুরী। মনোরমা ফিল্ম কোম্পানির নাম শুনেছ তো? আমি সেই ফিল্ম কোম্পানির মালিক। কিন্তু কাল রাতে আমাদের নিয়ে আপনি এসব কি কাণ্ড করলেন বলুন তো? খুলে বললেই সবটা বুঝতে পারবে। এসো, বসো, বলছি। তারপর যা বললেন তা সংক্ষেপে এই। আমি একটা ছবি আরম্ভ করব। বিজয় কুমারকে তার নায়ক করতে চাই। কিন্তু বিজয় কুমার বলে বসেছেন, গজানন মাইতির পথে পথে বিপদে ছবির কাজ শেষ না হলে তিনি কোনো ছবিতে নামবেন না। এখন গজানন মাইতির সঙ্গে আমার ঘোর শত্রুতা। তাই আমি মনে মনে পণ করলাম, গজাননের ছবির শুটিং পণ্ড করে দেব। কাল রাতেই ছিল গজাননের ছবির প্রথম শুটিং। গজানন ঘুঘু লোক, সে হুকুম দিয়েছিল শুটিংয়ে কোনো বাইরের লোক ঢুকতে পারবে না। সুতরাং এমন কাউকে দরকার যে চট করে স্টুডিওতে ঢুকে যেতে পারবে, আর সে পারে কম্বলরাম। কিন্তু কম্বলরাম তো দেশে চলে গেছে। তাই আমি 4 দিন ধরে খুঁজে বেড়াচ্ছিলাম ঠিক কম্বলরামের মতো একটা লোক কোথায় পাওয়া যায়। তারপর গড়ের মাঠে তোমাদের দেখে। কিন্তু বিজয় কুমারের নস্যির কৌটোর মানে কি? আর সিন্ধু ঘটক সাজবাড়ি বা আপনার কি দরকার ছিল? বিজয় কুমার ছেলেবেলায় খুব নস্যি নিতেন। একদিন স্কুলের ক্লাসে বসে নস্যি নিচ্ছেন। হেডমাস্টার মশাই দেখতে পেয়ে কান ধরে নিয়ে গিয়ে আচ্ছা করে বেত পিটিয়ে দিলেন। সেই থেকে নস্যির নাম শুনলেই বিজয় কুমার ক্ষেপে যান। এখন ফিল্মে ঢুকেও বিজয় কুমারের প্রতিজ্ঞা, তার ছবি তোলার সময় কেউ নস্যি টানলে
কিংবা নস্যির নাম উচ্চারণ করলে তিনি তক্ষুনি স্টুডিও থেকে চলে যাবেন। আর সিন্ধু ঘটক? লোকে আড়ালে গজাননকে সিন্ধু ঘটক বলে। গজানন তা জানেন। তার ধারণা কথাটা অপয়া। শুটিংয়ের সময় ওটা কানে গেলে একটা কিছু কেলেঙ্কারি হবেই। এর জন্যে এত কাণ্ড করলেন আমাদের নিয়ে। এই যদি গজানন বাবু আমাদের ধরে ঠেঙিয়ে দিতেন তাহলে আমি তোমাদের হাসপাতালে পাঠাতুম। সেসব ব্যবস্থা ছিলই। যাক, সবকিছুই ভালোই ভালো হয়ে গেছে। আজ সকালে নিজে থেকে এসেই বিজয় কুমার আমার সাথে কন্ট্রাক্ট সই করে গেছেন। কিন্তু আপনি আমাদের ঠিকানা জানলেন কেমন করে? কাল অবলাকান্ত তোমাদের রাস্তার মোড়ে পৌঁছে দিয়ে গেল না? আর পটলডাঙ্গার টেনি শর্মা তো বিখ্যাত লোক, তাকে খুঁজে বের করতে কতক্ষণই বা লাগে? হ্যাঁ, আমরা চুপ। হরিকিঙ্কর বললেন, এইবার কাজের কথা। তোমাদের কিছু পুরস্কার দেব বলেছিলুম। অনেক কষ্ট করেছ, রংচং মাখিয়ে বিপদের মুখে ঠেলে দিয়েছি। আমার একটা কৃতজ্ঞতা তো আছে। এই প্যাকেট তোমাদের দুজনকে দিয়ে গেলুম। আমি যাওয়ার পরে খুলে দেখো। কাগজে মোড়া দুটো ভারী বাক্স তিনি তুলে দিলেন আমাদের দুজনের হাতে। টেনিদা গাঁই গুঁই করে বললে, একটা কথা বলবো স্যার, আমাদের একদিন ছবির শুটিং দেখতে দেবেন স্যার? হ্যাঁ, আলবাত আলবাত। এই যেদিন ভালো শুটিং হবে সেদিন আগে থেকে খবর দিয়ে গাড়ি পাঠিয়ে তোমাদের নিয়ে যাব। চাই কি ওই জনতার দৃশ্যে নামিয়েও দিতে পারি। কিন্তু দেখো, সেখানে গিয়ে নস্যির কৌটো ফৌটো বলে ফেলো না যেন আবার। পাগল আর বলে। তাহলে আমি এবার আসি, টাটা। হরিকিঙ্কর চলে গেলেন। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলুম গলির মোড়ে একটা মস্ত লাল মোটর দাঁড়িয়েছিল। সেইটিতে চড়ে তিনি দেখতে দেখতে উধাও হলেন। এই পেলা, প্যাকেটটা খোল খোল। হ্যাঁ বলছো? হ্যাঁ, খোল খোল। খুলেই ফেলি। হ্যাঁ, পেলা, আমার প্যাকেটে একটা ট্রানজিস্টার। এই দেখো টেনিদা, আমার প্যাকেটে ক্যামেরা। এই পেলা, দুটোই নতুন রে। হ্যাঁ, একদম ঝকঝক করছে। ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফেলিস। ইয়াক ইয়াক। শুনলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প টেনিদা আর সিন্ধু ঘটক। নিবেদনে বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম ও কলকাতা। Thank you.